নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। শুধু যে উনি বাচিক শিল্পী তাই নন, উনি একজন লেখিকা, কবি। অনেক কথা হবে, গল্প হবে। তার আগে ওনার সাথে পরিচয়টা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনার মুখেই আপনার নামটা শুনবো। আমি গায়ত্রী চক্রবর্তী। কোথায় থাকেন? আমি জোকা, আইআইএম জোকার ঠিক অপোজিটে। বেশ। আপনি তো বঙ্গ ট্যালেন্টেই প্রথমবার এলেন, হ্যাঁ। তাই আপনার সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের যদি দু চার কথা বলেন, তাহলে পরিচয় পর্বটা হয়ে যায়। হ্যাঁ, হুম। আমি স্কুল কলেজ এইসব জায়গা থেকেই একটু আধটু লেখা করতাম। তারপর পরবর্তীকালে যখন নিজের জীবনে প্রবেশ করি, তখনও কিভাবে জানি কবিতাটা বিভিন্ন কাগজ, ম্যাগাজিন, বইমেলা হুম। সব জায়গাতেই এলো। আচ্ছা। এইভাবেই আমার কবি জীবনের শুরু। আর আর একটা কথা, আমি কবিতা বলা শিখেছি আচ্ছা। প্রথমে, তারপর আমি লেখালেখি শুরু। তারপর লেখালেখি, সেটা অনেক পরের। বাহ। প্রথমে লেখালেখি ছিল, সেটা খুব ছোট, যেমন স্কুলে আমরা ম্যাগাজিন করতাম হাতে লিখে, হুম হুম। সেইভাবে। আচ্ছা। বাহ, খুব সুন্দর। দিদি, আজকে তো আপনারই লেখা কবিতা আমরা শুনবো, মানে কবি কণ্ঠে কবিতা পাঠ বা আবৃত্তি যাই বলি না কেন। তো শুরুটা কি দিয়ে হবে? শুরুটা, আমরা তো এখনকার মানুষেরা পাখি বা এগুলোকে অনেক কমে যেতে দেখেছি। হুম হুম হুম। আমাদের এনভায়রনমেন্ট অনেকের একদম প্রবলেম হয়েছে, পলিউশন হয়েছে। ঠিক। এবং আগেকার দিনে আমরা যেমন বাড়িতে থাকলে শালিক চড়াই এগুলো কোনো ব্যাপারই না, হুম সব সময় আসতো। হুম। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাই না, অনেক কমে গেছে। এবং আমাদের খারাপ লাগে। হুম সেইটা নিয়েই, পাখিদের যে আমরা দেখতে পাচ্ছি না হুম। এবং এনভায়রনমেন্টের উপর তার কি প্রভাব পড়ছে, ঠিক। সেটা নিয়েই আমার আজকের এখনকার কবিতা, প্রথম কবিতা। বাহ, শুরু করুন তাহলে। কিছুদিন আগেও বাড়ির সামনে যেসব খুব পরিচিত পাখি দেখা যেত, এখন কিন্তু সেগুলো সেভাবে দেখা যায় না। তাই সেই হারিয়ে যেতে বসা পাখিদের নিয়েই আমার এখনকার কবিতা। কবিতার নাম শালিক তুই ভালো থাক। শালিক তুই ভালো থাক সেখানে, যেখানে এখনো শোনা যায় টিনের চালে বৃষ্টির শব্দ, কচু পাতায় হীরের মতো পড়ে থাকে ভোরের শিশির, যেখানে এখনো খেলা করে মৌমাছি প্রজাপতিরা। 12 তলায় ঠান্ডা ঘরে বসে দেখা যায় না তোদের জোড়ায় জোড়ায় ভাষা, আগাম দিনে শুভ বার্তা বয়ে নিয়ে আসা। তোরা ভালো থাক, আমার জন্যে ভালো থাক, ভালো থাক নতুন প্রজন্মের জন্য। তারা হয়তো কোনো দিন যাবে সেই দেশে, যেখানে কালো আকাশ ভেদ করে দিনের প্রথম সূর্য উষার আগমন বার্তা নিয়ে আসে, যেখানে এখনো ঘাসের ওপর শিশির পড়ে, প্রজাপতি মৌমাছি ফুল দেখে খুশি হয়। শালিক তুই ভালো থাক, আমার জন্যে, আমাদের সবার জন্যে ভালো থাক। আহা, দারুণ। মানে সত্যি এটা একটা কঠিন সমস্যা। কঠিন সমস্যা, এবং কঠিন সমস্যা, এনভায়রনমেন্টের উপর প্রবলেম পড়ে যাচ্ছে। একদম 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 আমরা সত্যি তাই। আমরা চিন্তিত হুম হুম যে হুম। এই জিনিসগুলোকে আমাদেরকে সরাতে হবে, বেরিয়ে আসতে হবে এই সমস্যা এই থেকে। জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, ছেলেমেয়ে বলুন, তার হুম 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 পরবর্তী হুম 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 প্রজন্ম, হুম। যারা নাকি একটা পলিউশনহীন, আমাদের যে বাংলায় আমাদের যে পশু পাখি, হুম হুম যারা আমাদের বাড়ির চারপাশে গৃহপালিত না হয়েও হুম হুম। ঘুরে বেড়ায়, একদম। যাদেরকে আমরা ভালোবাসি, হয়তো আমি পুষি না তাকে, হ্যাঁ, কিন্তু ভালোবাসি। কিন্তু তাকে আমি খাবারও দিই। ভালোবাসি, খাবারও দিই, ভালোবাসি। এবং রোজ কেন এলো না, হুম সেই কথাটা আমার মনে হয় আসতেও এলো না, হুম। সেইটা পরিবারের আছে, একজনের মতনই যেন। পরিবারের একজনের মতন। এবং কেন হলো না, সে এলো না, সেইটাই মানে
খুব চিন্তার বিষয়, ভাববার একদম বিষয়। একদম একদম ঠিক ঠিক ঠিক। দিদি, আমরা পরের নিবেদনে যাই। হ্যাঁ। এরপর কি শোনাবেন বলুন। এরপরে আমার পরের কবিতা, আমি মুখবন্ধটাই প্রথমে পড়ি। হুম হুম। আগেকার দিনে বেশিরভাগ বাড়ি যৌথ পরিবার ছিল। সেখানে ঠাকুমা, ঠাকুরদা, দাদা, দিদি, মা, বাবা, কাকা, কাকিমা সবাইকে নিয়ে হতো পরিবার। এখন কিন্তু এই পরিবারগুলি ছোট পরিবারে রূপান্তরিত হয়েছে এবং অনেক জায়গায় ছেলে বা মেয়েরা কর্মসূত্রে বা অন্য কোনো কারণে বাইরে থাকে। সেই কারণেই বয়স্ক লোকেদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। সেই তাদের নিয়েই আমার এখনকার কবিতা। আমার কবিতার নাম ঠিকানা। এখানে সবারই ছিল সংসার, সন্তান, সব কিছু ছিল ঠিকঠাক, গর্ব করে বলার মতো। হঠাৎ কী করে যেন ঠিকানা গেল বদলে। ওরা নিয়ম করে সূর্য ওঠার সাথে শরীর চর্চা করে, টিভিতে খবর শোনে, বন্ধুর সাথে গল্প করে, সবাই বলে বেশ আছে। দুর্গাপুজোয় ঠাকুর দেখে, তবু কেন যে মনে পড়ে রান্নাঘরটার কথা। সামনের লনে বসে মনে করতে চেষ্টা করে বিদেশের প্রচণ্ড বরফে ছেলের অফিস যাওয়ার অসুবিধার কথা। ওরা ভালো থাক। প্রতি বছরই তো জন্মদিনে শুভেচ্ছা জানাতে কখনো ভোলে না। এখানে কত বন্ধু, নিয়মিত ডাক্তার, সবাই কত খোঁজ রাখে। কিন্তু ওই আর কি, আত্মীয় স্বজন, সন্তান সবাইকে ছেড়ে ওরা বৃদ্ধাশ্রমের বাসিন্দা। দারুণ, মানে সত্যি এটা খুব বাস্তব একদম পুরো। এখনকার দিনে এটা মানে এটাও একটা আমাদের ভাবার মতন, মানে বিশেষ চিন্তার বিষয় মতন। একদম একদম একদম। কারণ সেই যে বাড়িটায় সে একদিন তৈরি করেছিল, হুম হুম হুম। একটা একটা ইট করে ও, তার ছেলে মেয়েকে মানুষ করেছিল কত কষ্ট করে। কত কষ্ট করে, এবং তাদের জ্বর, অসুখ, স্কুলের পরীক্ষা সবটাই সে করিয়ে দিয়েছিল। তারপরেও তাকে কিন্তু একটা সময় পরে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। চলে যেতে হলো, এটা উপায় খুবই নেই কোনো। খুবই খুবই প্যাথেটিক, খুবই দুঃখের বিষয়। এগুলো এখন আমাদের বর্তমান কালের নতুন সমস্যা। একদম নতুন সমস্যা। না, এইটা অবশ্য বৃদ্ধাশ্রমের বিষয়টা অনেক আগে থেকেই এখন ছিল, এখন প্রকট। আরো বেড়ে গেছে আর এখন কি, প্রকট। প্রকট হয়েছে একদম পুরো। দিদি, আমরা পরের নিবেদনে যাই। হুম। কি শোনাবেন বলুন। আমরা সবাই ভালোবাসি ভগবান বুদ্ধকে। তার বাণী আমাদের সবাইকে শক্তি যোগায়, কঠিন বাস্তবের মুখোমুখি হতে আমাদের সাহায্য করে। তাকে প্রণাম জানিয়ে এখন আমার কবিতা। তুমি সিদ্ধার্থ, রাজ সিংহাসন হয়েছিল শূন্য, রাজমুকুট করেনি তোমায় আকর্ষণ, বৈভব প্রাচুর্য করেনি তোমায় স্পর্শ। সুন্দরী প্রিয় তোমাকে একাকী রেখে তুমি চলেছিলে। তুমি চলেছিলে মুক্তির খোঁজে, পেরেছিলে পার্থিব সমস্ত কিছুর থেকে মুক্ত করতে নিজেকে। পৃথিবীকে তুমি শুনিয়েছিলে শান্তির বাণী। তাই তো তোমার চরণতলে বসে শত শত মানুষ যুগ যুগ ধরে হয়েছে ধন্য, মানুষ হয়েছে জ্ঞানপ্রাপ্ত, হয়েছে জাগরিত। তুমি পৃথিবীর সবার ভালোবাসা ও শ্রদ্ধার ভগবান বুদ্ধ। ও, দারুণ, মানে সত্যি আপনার অসাধারণ লেখনী। মানে কোথা থেকে কোথায় ভাবনা চলে যায়, ভাবনা চলে যায়। কতগুলো মানে লাইনের মাধ্যমে, কতগুলো বাক্যের মাধ্যমে। এ আমরা যা শুনি, যা দেখি, আর খানিকটা ভাবি, হুম, এই সবটা নিয়ে মিলিয়েই কবিতা। কবিতা। এই নিয়েই আমাদের একদম কবিতা। বাস্তব ছাড়া তো কিছু হয় না। না, একদমই না। বাস্তবকে নিয়েই বাকিটা কল্পনা দিয়ে মিশিয়ে তৈরি হয় আমাদের কবিতা। অতীত নিয়ে, একদম সবটা নিয়েই কবিতা। সবটা নিয়ে কবিতা। অসাধারণ। দিদি, কথা তো হবেই, কবিতাও আরো শুনবো। এখন সময় একটা ছোট্ট বিরতি নেওয়ার। সত্যি দর্শক বন্ধু, আমি জানি আপনারা আজকের অনুষ্ঠানটা ভীষণভাবে উপভোগ করছেন, কারণ গায়ত্রী দিকে পেয়ে সত্যি সত্যি আমাদের অনুষ্ঠান একদম জমে উঠেছে। কিন্তু কিচ্ছু করার নেই, সময় একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আবার ফিরে আসছি। কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে।
বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছে গায়ত্রী দি। দিদি, কথা তো হবেই। এখন কি শুনবো কবিতা? হ্যাঁ, আমার পরের কবিতা। আমরা দেখেছি নদীর একদিক ভাঙে এবং আরেক দিক গড়ে তোলে। এক সময় কোনো নদীর বুকে চলতো বড় বড় নৌকা, বাণিজ্য হতো, মানুষজন যাওয়া আসা করত। জমিদার বাড়িতে থাকতো সুন্দর বাঁধানো ঘাট। সময়ের সাথে সেই নদী হয়তো অন্য কোথাও চলে যায়, পড়ে থাকে শূন্য ঘাট। আমার কবিতা এই শূন্য পড়ে থাকা সেই ঘাটের ব্যথা নিয়ে। পুরানো সেই দিনের কথা। নদীর ঘাট শোনে নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ, মানুষের আসা যাওয়ার পায়ের শব্দ। কিন্তু নদী, সে তো সব সম্পর্ক চুকিয়ে কবে কোথায় যেন চলে গেছে। শূন্য ঘাট পড়ে রয়েছে নদীর জলের স্পর্শকে অনুভব করে। ঘাট অতীতে চলে যায়, সে শুনতে পায় মাঝিদের চিৎকার, জোয়ারের শব্দ, নৌকা থেকে নামা নতুন বউয়ের নুপুরের শব্দ। অযত্ন আর অবহেলায় পড়ে থাকা ঘাট জোয়ারের জলের স্পর্শে শিহরিত হয়। এই ঘাটের কাছে আসে আরও একজন। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক যখন মায়াময়, সেও শুনতে পায় জোয়ারের শব্দ, মাঝিদের চিৎকার। সেই লাল টুকটুকে বউ, খড়খড়ির জানলা দিয়ে যার ছিল পৃথিবীর সঙ্গে যোগাযোগ। এই ঘাটের মতো সেও শীর্ণ, জীর্ণ, ক্লান্ত, ঘাটের সঙ্গে একাত্ম হয়ে অতীতকে ফিরে পাবার জন্য সেও ব্যাকুল হয়ে ওঠে। দারুণ। নদী, ঘাট, মানুষের সাথে যে সম্পর্ক। আমরা দেখি না হেরিটেজ বিল্ডিং, একদম। সেরকম আপনি যদি গ্রামে যান তখন দেখতে পাবেন বহু জায়গায়, খুব বেশি দূরে নয়, এই আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনারও বিভিন্ন জায়গায় ঘুরলে দেখা যায় যে জমিদার বাড়ির আউট হাউস ওইসব পড়ে রয়েছে। পড়ে রয়েছে শুধু ঘাট, একটা জলাশয় আর ঘাট, এরকম অনেক দেখা যায়। একদম এবং যেগুলো নাকি কেউ আর থাকে না, আবার নেন, তারা হয়তো অন্য কোথাও চলে গেছে সেই জমিদারেরা। একটা সময় ভীষণই ভাবে সেটা ব্যবহার করা হতো। একটা সময়ে ভীষণই ভাবে ব্যবহার। আমাদের তো জানি যে আমাদের এই শখের বাড়ির ওদিকে যে গঙ্গা ছিল, সেই গঙ্গা কোথায় চলে গেছে। কোথায় চলে গেছে। আবার আমি দেখেছি, আমি যখন যাওয়া আসা করি দেখি মাঝির পাড়া, তখন আমার মনে হয় আরে তাহলে তো নিশ্চয়ই এখানে মাঝিদের পাড়া ছিল। এখন সেখানে বড় বড় বিল্ডিং, অন্য অন্য আরো ধর্মের মানুষরা চলে এসেছে, নানান রকম বর্ণের শহর, সম্পূর্ণ শহর। কিন্তু মনে করলে মনে হয় যে জায়গায় নদী ছিল, এ জায়গায় ঘাট দেখা যেত, এই জায়গায় মাঝি পাল্লার চিৎকার হতো, সেই নিয়েই লেখা। সত্যি তাই, অনবদ্য লেখনী। সত্যি যত শুনছি তত মোহিত হচ্ছি। আচ্ছা দিদি, আমার খুব জানতে ইচ্ছা করছে, মানে ধরুন আপনি তো আপাতমস্তক একজন সংসারী মানুষ, তো সেই সংসার তো সামলাতেই হতো, তার পাশাপাশি লেখালেখি, মানে সেটাকে ব্যালেন্স করতেন কিভাবে? সেভাবে কিছু না, একটু সময় পেলাম, কিছু দেখে কোথাও গেলাম, অনেক যাওয়া হতো, কোথাও গেলাম তখন ওই মনে হলো, কিছু দেখে মনে হলো, তখন ওইটা যেটা নিয়ে কিছু লেখা যেতে পারে, হয়তো দুটো লাইন লিখে বসে থাকলাম, তারপরে আবার কিছুটা মাথায় আসলো, আবার একটু করে করে একদিন বসে সেটাকে শেষ করে ফেললাম। আচ্ছা আচ্ছা, মানে একদম পার্ট বাই পার্ট আর কি, মানে থরে থরে জিনিসগুলো এগিয়ে যেত। সত্যি অসাধারণ লেখনী, খুব সুন্দর। দিদি, এর পরের নিবেদন কি হবে তাহলে? হ্যাঁ, আমার পরের কবিতা এটা হলো যে জীবনের নানা সময়ে আমাদের অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক অনেক রকমভাবে আমাদের ঘুম ভাঙে, সেই নিয়ে আমার এখনকার কবিতা। ঘুম ভাঙার গান। সিস্টারের ডাকে ঘুম ভাঙে হাসপাতালের বেডে। কখন যেন মোরগের ডাকে সকাল হয়েছিল। পাইন বনের ভেতর দিয়ে দেখা বরফে ঢাকা পাহাড় চূড়ায় দেখেছিলাম
ভোরের সূর্য ওঠা, সময় চলে গেছে, আবার এসেছে হাসপাতালের বেডে সিস্টারের ভালোবাসায়। মানে ছোট্ট কয়েকটা লাইন দিয়ে কত সুন্দর একটা তাই না বলুন? হ্যাঁ, আমাদের কত রকম, ছোটবেলায় মা বাবা ডাকে ওঠো, হুম, মুখ ধোও, পড়তে বসো, খাও। একদম, তার পরবর্তীকালে নিজেরাই আমরা অ্যালার্ম দিয়ে উঠি, হুম, হ্যাঁ, নিজের দায়িত্বে উঠি, একদম, তখন আর কেউ ডেকে দেওয়ার থাকে তখন না। আর কেউ তারপর আমরা নিজেরা যখন আবার বেড়াতে যাই, ঘুরতে যাই, হুম, তখন সেই মোরগের ডাক বা অন্যখানে কোকিলের ডাক, তাতেই ঘুম যেখানে ভেঙে যায়। তাতেই ঘুম ভেঙে যায়। বা সকালবেলা সূর্য উঠছে, ও, ইয়ের গ্লাস দিয়ে, হুম, জানালার দেখে গ্লাসটা দিয়ে সূর্যের মুখে এসে পড়লো। মুখে এসে পড়লো, ঘুমটা ভেঙে গেল। হুম, কিন্তু এছাড়াও এই ভালো লাগা ঘুম ভাঙাগুলো ছাড়াও আমাদের আরো অনেক রকমের ঘুম ভাঙা আছে, সত্যি তাই। অন্য রকম পরিস্থিতি। হুম, আমরা যখন অসুস্থ হই, ওই হুম, সিস্টাররাই আমাদের তখন ঘুম ভাঙিয়ে দেয়। ঘুম ভাঙায়, কথা বলে, একদম, আমাদের দিনটা শুরু হয়। সত্যি তাই। ওফ, ভাবা যাচ্ছে না, অসাধারণ ভাবনা আপনার। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তো সেই অর্থে আজকের শেষ নিবেদন কি হবে? হুম, আজকে শেষ নিবেদন, এই আমরা কয়েকদিন আগেই বর্ষশেষ শেষ করেছি হুম, এবং নতুন নতুন। বছরকে আবাহন করেছি। একদম, এবং আগে মহা মানে সমারোহে আর কি, সমারোহে ধুমধাম আবাহন করে। করেছি, আবাহন করেছি। সবাই প্রার্থনা করেছি জানি পৃথিবী শুদ্ধ লোক ভালো থাকে, একদম, শান্তিতে থাকে, নতুন বছর যেন আমাদের সবার ভালো সবার কাটে, জন্য ভালো সবার হোক, যেন ভালো হয়। সবার ভালো হোক। তা আমরা যেই 2025 আমাদের কেবলই চলে গেল, হুম, হুম, 2026 এবার দু হাজার সামনে। পঁচিশটা চলে গেল, হুম, 26। হুম, তা আমি সেই 2025 সালের শেষের ঘন্টা বাজার যখন সময় হয়েছিল, সেই সময়ই আমি একটা কবিতা লিখেছিলাম। আচ্ছা, ঠিক তখন 12টা বাজতে আর একটুই বাকি ছিল। আচ্ছা, এই লেখা আছে 31/12/26। তা আমার এখনকার কবিতার নাম বর্ষ শেষ। 12টা বাজতে এখনো একটু বাকি, দাঁড়াও বন্ধু, বাজিও না ঘন্টা। আকাশ রয়েছে ঘন কুয়াশায় ছেয়ে, পাইনের বনে লেগেছে হাওয়ার দোলা। বন্ধুর পথ এখনো পেরোনো বাকি, আশার পাত্র এখনো একটু খালি। কত অজানারে জানা যে এখনো বাকি, চেনা অচেনার গোলক ধাঁধায় সবটাই বুঝি ফাঁকি। দাঁড়াও বন্ধু, বাজিও না ঘন্টা, 12টা বাজতে এখনো একটু বাকি। আহা, দারুণ, অনবদ্য, মানে সত্যি, মানে ওই মুহূর্তটা, ওই মানে মুহূর্তটা খুব সত্যি কথা বলতে আমরা বাঙালিরা তো একটা সময় নববর্ষটাকে নিয়েই বেশি, এবং নববর্ষের ক্ষেত্রে মনে হয় ওই 12টা বা 1 বা এই আমাদের ব্যাপারগুলো ব্রহ্মমূত্র 5টার পর, 5টার পরে, হ্যাঁ, মানে সূর্য সকাল ওঠা, 6টা হলে তখন আমরা সূর্য পরের দিন উদয়ের ধরি। সাথে সাথে হুম, আমাদের ইয়ে হবে, নববর্ষ হবে। নববর্ষ হবে। হ্যাঁ, কিন্তু এইটা যেন কোথাও একটু ম্লান হয়ে গেছে। যদিও যারা মানার তারা ঠিকই মানেন। না, হুম, আমরা অর্থে আমরা যেমন এই 12টা আমাদের অফিসিয়াল ক্যালেন্ডার, কাজ কাম, স্কুল কলেজ সমস্ত কিছুই যেখানে এই ইংরেজি নববর্ষে আমরা বাংলা নববর্ষও যেমন মনে প্রাণে করি, হুম, তেমনি ইংরেজি নববর্ষটাও সেই সব কারণে আমাদের কাছে একদম না, বিশেষ যেহেতু হয়ে ওঠে। অফিসিয়ালিটিটা খুব বেশি নির্ভর বেশি করে ইংরাজি নববর্ষটাকে নিয়েই, সেই কারণে সেটাকে আমরা ধুমধাম ভাবে একটু করতেই হই। করতেই হয়, না হলে মনে করানো বা মনে রাখার একটা ব্যাপার আছে। তো ওই মুহূর্তটা যেটা আপনি তুলে ধরেছেন, যে জাস্ট কয়েক মিনিট বাদেই আমরা মানে একটা বছর শেষ করে আরেকটা বছরে পদার্পণ করব, ভালো মন্দ সবটা নিয়েই আর কি। তো সেই মুহূর্তেও কিন্তু, সেই মুহূর্তটাও কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি। অনুভূতি, হ্যাঁ, বিশেষ অনুভূতি। কারণ আমরা ভাবি বোধহয় আমরা সবসময় নতুনটাকে ভালো হিসাবেই নিই, যে তা হোক, যে ভালোই হবে এরকম একটা, নিশ্চয়ই হ্যাঁ, সেইটা আশা থাকে, আশা থাকে। সবসময় একটা আশা থেকে পজিটিভ। একদম,
হয়তো নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু পজিটিভ থিঙ্কিংটা নিয়েই সবসময় পজিটিভটা নিয়েই এগোই। আমরা এগোই। আমরা ভাবি যে আর কয়েকটা মিনিট, আর কয়েকটা মিনিট। তারপরেই কিন্তু আমাদের আহ, নতুন বছর। আর আজকের অনুষ্ঠানও শেষ, একদমই শেষের দিকে। মানে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। অসাধারণ, এটা মানে আপনার লেখা যে এত সুন্দর সুন্দর কবিতা আজকে আমাদেরকে উপহার দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং খুব শীঘ্রই আবারও আপনাকে আসতে হবে দর্শকদের ভালোবাসায়। অনেক আজকের ধন্যবাদ। একদম আজকের মতো সময় শেষ দিদি। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে গায়ত্রী দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় অন্য রকম একটা মাত্রা পেল। খুব সত্যি কথা বলতে এরকম অনুষ্ঠান থেকে বিদায় নিতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।